ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, একটি ডালিম গাছ। গ্রামে কৃষক একজন বাস করত। তার 7টি ছেলে ছিল। সব থেকে ছোট যে ছেলেটি ছিল, সে ডালিম গাছ ভারী পছন্দ করত। একদিন সে স্কুল থেকে ফেরার পথে একটি ডালিম গাছ কিনে নিয়ে আসে। বাড়ির পিছনে বাগানে গিয়ে সে ডালিম গাছটা পুঁতে দেয়। আর সব ভাইদেরকে ডেকে বলে, এই ডালিম গাছে যখন ফল ফলবে, প্রথম ডালিমটা যে খাবে, আমি সেই মেয়েকে বিয়ে করব। এরপর ডালিম গাছটাকে প্রতিদিন সেই কৃষকের ছোট ছেলে জল দিত। দেখতে দেখতে গাছটা মস্ত বড় হলো, ফুল এলো, তারপর ফল ধরলো। একটা ডালিমও পেকেছিল। এদিকে হয় কি, সেই দেশের রাজা তার মেয়েকে নিয়ে এক দূরে ঝর্ণা দেখতে নিয়ে যাচ্ছিলেন। পথ দিয়ে যাওয়ার সময় রাজকন্যা ওই ডালিমটি দেখতে পায়। রাজার কাছে আবদার করে ওই পাকা ডালিমটি সে খাবে। রাজা বলে, ঠিক আছে, আমি ওই ডালিমের পয়সা মালিককে দিয়ে দেব। তুই জামা, ওই ডালিমটা পেড়ে নিয়ে আয়। রাজকন্যা এরপর সেখানে যায়। ডালিম গাছের থেকে ডালিমটি লুকিয়ে লুকিয়ে পেড়ে নিয়ে এসে রাজার কাছে বসে। রাজা বলে, ডালিম তো নিয়ে এসেছিস, কিন্তু ওই বাড়ির মালিক যে, যার ওই ডালিম গাছ, তাকে আমি পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়ে দেব। এরপর রাজা নিজে যায় বাড়ির ভেতরে, গিয়ে ডাকতে শুরু করে সেই কৃষককে। কৃষক বাইরে বেরিয়ে আসে। রাজা বলে, ওই ডালিম গাছ কার? ওই ডালিম গাছের মালিককে আমি টাকা দিতে চাই, আমার মেয়ে ডালিমটি পেড়ে এনেছে। কৃষক বলে, ওই ডালিম গাছের মালিক তো আমি নই, আমার ছোট ছেলে। ছোট ছেলেকে ডাকে এরপর কৃষক। রাজা তাকে বলে, তোমার কি চাই বলো বাবা, আমি তোমাকে তাই দিয়ে দেব। কত টাকা চাই? হিরে মানিক মুক্ত কি চাই? আমার মেয়ে তোমার গাছের ডালিমটি নিয়েছে। ডালিম গাছের কথা শুনে কৃষকের ছোট ছেলে বলে, না, আমি তো প্রতিজ্ঞা করেছিলাম এই গাছের প্রথম ডালিম যে খাবে, যদি কোনো মেয়ে খায়, সেই মেয়েকে আমি বিয়ে করব। আমি তো কোনো টাকা পয়সা নেব না, হিরে মণি মানিক্য কিছুই নেব না। ডালিম পেড়েছে আপনার কন্যা, আমি তাকেই বিয়ে করব। রাজা শুনে ভীষণ রেগে যায়। এ কি কথা! রাজকন্যাকে বিয়ে করার কথা বলে কৃষকের সাধারণ ছেলে! কিন্তু রাজার কিছু করার নেই। রাজা অনেক সুবিচার করতেন, এই বিচারে অন্যায় তিনি করতে পারেন না। সত্যিই তো, ডালিম গাছের মালিক যে, সে যদি টাকা পয়সা নিতে না চায়, কিছুই করার নেই। সে যা চাইবে তাই দিতে হবে, কারণ ডালিম তো তার মেয়ে পেড়ে নিয়ে চলে এসেছে। রাজা কোনোদিন কল্পনাও করতে পারেনি এত ধনরত্ন তাকে দেওয়ার পরও সে সেগুলিকে না নিয়ে মেয়েকে চাইবে। রাজা ভেবেছিল কত টাকার ওই ডালিম হবে, মালিককে টাকা দিয়ে ডালিমটি নিয়ে নেব। যদি বেশি কিছু চায়, তাহলে কিছু ধনরত্ন দিয়ে দেব। কিন্তু তা তো ঘটল না। রাজার মেয়ের সাথে বিয়ে করতে চায় কৃষকের ছোট ছেলে। রাজকন্যা শুনে অবাক, এ কি কাণ্ড! এরপর কি হবে? রাজকন্যাও অনেক ছোট, কৃষকের ছোট ছেলে সেও অনেক ছোট, দুজনের এখনো সেইভাবে বয়স হয়নি। রাজা বলল, দেখো, এখন আমার মেয়ে অনেক ছোট, কয়েক বছর পার হোক, ও একটু বড় হোক, তারপরে তোমার সাথেই ওর বিয়ে দেব। এখন ওর ইচ্ছে নেই, আর বয়সটাও অনেক কম, ও তোমাকে পছন্দ করে উঠতে পারছে না। দেখো ওর চোখে জল। কৃষকের ছোট ছেলে দেখে সত্যি রাজকন্যা কান্না করছে। তার মনে হয় কৃষকের ছোট ছেলেকে বিয়ে করার এখন ইচ্ছে নেই, আর দুজনেরই বয়স অনেক কম। তাই কৃষকও বলল, ঠিক আছে, কয়েক বছর পরই বিয়ের আয়োজন করা হবে। রাজা রাজকন্যাকে নিয়ে কৃষককে কথা দিয়ে চলে গেল। বছর পার হতে লাগলো। রাজকন্যা এদিকে গুণে বিদ্যায় অস্ত্রে শস্ত্রে রূপে সেরা হয়ে উঠল। তার দিকে যে একবার তাকায়, সে এতটাই মুগ্ধ হয়ে যায় আর চোখ ফেরাতে পারে না। এদিকে কৃষকের ছোট ছেলে, সেও অনেক শিক্ষা বিদ্যা অর্জন করেছে। দেখতে সেও কিন্তু রাজকুমারের মতোই এখন রূপবান হয়েছে। এদিকে হয় কি, অনেক বছর পার হয়ে যায়। কৃষকের ছেলের এখন আর বিয়ের কথা মনে ছিল না। রাজকন্যারও মনে ছিল না
বিয়ের প্রতিশ্রুতি দেওয়া আছে বলে সেই সব ঘটনা। রাজকন্যার ইচ্ছে হলো সে দেশভ্রমণে যাবে, বিভিন্ন দেশে দেশে ঘুরে সে অভিজ্ঞতা অর্জন করবে। রাজা তাই ইচ্ছে পূরণ করল রাজকন্যার। সঙ্গে লোকজন দিয়ে রাজকন্যাকে পাঠিয়ে দিল দূর দেশে যাওয়ার জন্য, দেশভ্রমণের জন্য। এদিকে হলো কি, রাজকন্যা যেই তাদের রাজ্যের সীমান্তে এসে পৌঁছেছে অমনি রাত নামল। রাজকন্যা আর রাতে যেতে পারল না। ভাবল কাল সকালে আমরা সীমান্ত পার হয়ে অন্য রাজ্যে যাব। সেখানেই তাঁবু খাটানো হলো। সবাই সেখানেই বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলো খাদ্য। কৃষকের ছোট ছেলে, সে সেই সীমান্তের কাছেই এক গুরুর কাছে বিদ্যা শিখছিল, অস্ত্রবিদ্যা। সে সেই অস্ত্রবিদ্যা শিখে বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ ভূমিকম্পের মতো দুমদাম শব্দ সে শুনতে পায়। তাকিয়ে দেখে এক ভীষণ বড় রাক্ষস সীমান্তের কাছে বড় বড় পা ফেলে ফেলে আসছে। এদিকে রাক্ষসকে দেখে কৃষকের ছোট ছেলে সেই সময় তাড়াতাড়ি তার তীর ধনুক বার করে নেয়। রাক্ষস কিন্তু তার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ রাক্ষসের নজর পড়ে দূরে রাজকন্যার তাঁবুর দিকে। সে পথ ঘুরে অন্যদিকে চলে যায়। কৃষকের ছেলে ভাবে এ কি হলো, ওই ভয়ানক রাক্ষস তো তার দিকেই আসছিল, সে আবার ঘুরে গেল কেন, গেল কোন দিকে? কৃষকের ছেলে অনুসরণ করে রাক্ষসকে যেতে থাকে। দেখতে পায় দূরে এক বনের মধ্যে আলো জ্বলছে, কত মশাল, সুন্দর সুন্দর তাঁবু খাঁচানো। এক পরমা সুন্দরী রাজকন্যা সেই তাঁবুর মধ্যে বসে বিশ্রাম নিচ্ছে। সেটিই দেখতে পেয়েছিল রাক্ষস। তাকে হরণ করার জন্য রাক্ষস সেই দিকে পা বাড়াতে থাকে। এত জোরে ভূমিকম্প কেন হচ্ছে সৈন্যরা বুঝে উঠতে পারে না। তারা সবাই ভয় খেয়ে যায়। রাজকন্যা তাঁবুর থেকে বেরিয়ে আসে। এত বড় বিশাল রাক্ষসকে দেখে চমকে যায় সে। সৈন্যরা রাজকন্যাকে বাঁচাবে কোথায়? তারা এদিকে ওদিকে ছুটে নিজেদের প্রাণ বাঁচায়। রাজকন্যা একা হয়ে পড়ে। রাজকন্যাকে হাতে করে তুলে ধরে নিতে যাবে রাক্ষস, এরকম সময় হঠাৎ করে রাক্ষসের গায়ে একটি তীর এসে লাগে। রাক্ষস পিছনে তাকিয়ে দেখে কৃষকের ছোট ছেলে। সে তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। রাক্ষসের গায়ে তীর মেরেছে সে। রাক্ষস এরপর প্রচন্ড রেগে গিয়ে তাকে মারার জন্য ছোটে কৃষকের ছোট ছেলের দিকে। রাজকন্যাকে আর স্পর্শ করতে পারে না রাক্ষস। যেই রাক্ষস তার দিকে এগিয়ে আসে, কৃষকের ছোট ছেলে তার সমস্ত অস্ত্রবিদ্যাকে প্রয়োগ করে রাক্ষসের গোটা শরীরকে তীরবিদ্ধ করে। রাক্ষস তারপর তীরের আঘাতে মাটিতে পড়ে যায়। রাজকন্যাও অস্ত্রবিদ্যায় এবং সমস্ত কলাকৌশলে অনেক পারদর্শী ছিল, কিন্তু ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছিল সে কিছু বুঝেই উঠতে পারেনি। হাতের কাছে কোনো অস্ত্রশস্ত্রও খুঁজে পায়নি। তাই রাজকন্যা বুঝতে পারল এই পুরুষটি তার প্রাণ বাঁচিয়েছে। সত্যি, এই পুরুষ যদি আজ না আসতো, রাক্ষস হয়তো তাকে হরণ করে নিয়ে যেত। এত কলাকৌশল জানা সত্ত্বেও তার হাতের কাছে অস্ত্র না থাকার জন্য সে তো রাক্ষসের কিছুই করতে পারত না। আর সৈনিকরাও সবাই ছুটে চলে গেছে বিপদে ফেলে। রাজকন্যা কিন্তু চিনতে পারেনি কৃষকের ছোট ছেলেকে। কৃষকের ছোট ছেলে এরপর ওই রাক্ষসের সাথে চরম যুদ্ধ করে। তীর বিদ্ধ করে রাক্ষসকে উঠতে দেয় না। মাটিতেই পড়ে থাকে রাক্ষস। শেষে রাক্ষস যন্ত্রণায় আর্তনাদ করে। কৃষকের ছোট ছেলে বলে, আমি আমার সব তীর তোমার কাছ থেকে আবার ফিরিয়ে নেব, তোমাকে মুক্ত করব। আমি সেই মন্ত্রও জানি, কিন্তু তুমি যদি এইখানে আর কোনোদিন আসবে না, এই দেশের সীমান্তে পা দেবে না, কথা দাও তাহলে। রাক্ষস যন্ত্রণাতে বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। আমার শরীরে যত তীর তুমি মেরেছ সেগুলিকে তুমি আবার ফেরত নাও। মন্ত্র পড়ে কৃষকের ছোট ছেলে সেই তীরগুলিকে আবার ফেরত নেয়। রাক্ষস সুস্থ হয়ে উঠে দাঁড়ায়। তারপর রাক্ষস কথা দিয়েছিল যেমন, সেরকমই সীমান্তর থেকে ঘুরে যায় অন্যদিকে, আর সেই দেশের দিকে পা বাড়ায় না। রাক্ষস চলে যাওয়ার পর কৃষকের ছোট ছেলের কাছে রাজকন্যা ছুটে আসে, বলে, হে বীর পুরুষ, তোমার জন্যই আজ আমি সুরক্ষিত। তুমি যদি সময়ে না আসতে আমার যে কি হতো আমি জানি না। কৃষকের ছোট ছেলে বলে, তুমি কি আমাদের দেশের রাজকন্যা? রাজকন্যা বলে, হ্যাঁ,
আমি এই দেশের রাজকন্যা, কিন্তু তুমি এই দেশেই থাকো? রাজকন্যার দিকে তাকিয়ে কৃষকের ছোট ছেলে বলে, মনে আছে সেই ডালিম খাওয়ার কথা ছোটবেলার? আমি সেই ডালিম গাছের মালিক, কৃষকের ছোট ছেলে। রাজকন্যা কৃষকের ছোট ছেলেকে দেখে মনে করে সে পুরানো কথা, লজ্জা পেয়ে যায়। কৃষকের ছোট ছেলের এত বীরত্ব দেখে রাজকন্যা তার ভালোবাসায় পড়ে যায়, খুব পছন্দ হয় তাকে। রাজকন্যা তাকে জড়িয়ে ধরে। কৃষকের ছোট ছেলের পর রাজকন্যার হাত ধরে ফিরে আসে রাজার কাছে। রাজাকে এসে সব ঘটনা বলে। রাজকন্যাকে সুরক্ষিতভাবে পৌঁছে দেয় রাজার হাতে। রাজা এরপর ভীষণ গর্ববোধ করে কৃষকের ছোট ছেলের ওপর। রাজা বলে, আর দেরি নয়, সময় এসেছে। আমার মেয়ের যখন তোমাকে ভালো লেগেছে, তুমি যখন ওকে সব বিপদের থেকে সুরক্ষিত করার ক্ষমতা অর্জন করেছ, আমার মেয়ে যখন তোমাকে চেয়েছে, তখন আমি তাড়াতাড়ি এই শুভ বিবাহ সম্পন্ন করব। রাজা বিশাল উৎসবের মাধ্যমে